গ্রাফিক ডিজাইনের ধরন সম্পর্কে জেনেছিলাম। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন কিভাবে কি কি হয়, কিভাবে হয়, কোন কোন মাধ্যমে, কোন কোন কালারের মাধ্যমে হয়, কোন কোন ওয়েতে হয়, সেই বিষয়গুলি জানছিলাম। যে ওয়েব মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রাস্টার, ভেক্টর, মানে রাস্টার ভেক্টর কিভাবে কাজ করে, ফটোশপ ইলাস্ট্রেটরের মাধ্যমে কাজ করে। রাস্টার হচ্ছে ফটোশপের মাধ্যমে হয়, আর ভেক্টর হচ্ছে ইলাস্ট্রেটরের মাধ্যমে হয়। এতটুকু আমরা জানছিলাম। পাশাপাশি হচ্ছে জানছিলাম কালারের সংখ্যা কত, কোন কালার কতগুলি সংখ্যা হয়, কিভাবে কাউন্ট হয় কালার। মোটামুটি এই বিষয়গুলি জানছিলাম। আর হচ্ছে লাস্টলি আমরা জানছিলাম হচ্ছে রুলস অফ গ্রাফিক ডিজাইন। তো রুলস অফ গ্রাফিক ডিজাইনে 5টা বিষয় সবসময় মনে রাখবেন, 5টা বিষয় সবসময় মনে রাখার চেষ্টা করবেন। প্রথমত অ্যালাইনমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে ডিজাইন স্কেলিং, থার্ড হচ্ছে কন্ট্রাস্ট, 4 হচ্ছে কালার কম্বিনেশন, আর হচ্ছে 5 হচ্ছে ফন্ট সিলেকশন। এই 5টা বিষয় খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। মানে সবসময় যে কোনো ডিজাইন করেন, যে কোনো ডিজাইন করে এই 5টা বিষয়ের মধ্যে নজর দিবেন। 5টা বিষয় খেয়াল করবেন আপনার ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই হয়েছে কিনা। যদি অ্যাপ্লাই না হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার পর দেখবেন যে ডিজাইন অনেক সুন্দর গুছানো আছে। আর অপশনাল হিসেবে আরও একটা রুলস ফলো করবেন, সেটা হচ্ছে ডিজাইন স্পেস। যেমন ডিজাইন স্পেসে বলা হয়েছিল যে 30 থেকে 40% এলিমেন্ট থাকবে। এলিমেন্ট মানে হচ্ছে একটা ডিজাইনের বিষয়াদি থাকবে, মূল কথা, তথ্য, এগুলি থাকবে। আর 60 to 70% হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফুল ব্ল্যাঙ্ক না, কোনো একটা, হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ডও হইতে পারে ব্ল্যাঙ্ক, মানে একেবারেই খালি। অথবা কোনো ইমেজ দিয়ে কোনো একটা মেসেজ বোঝানো, অথবা কোনো শেপ দিয়ে কোনো মেসেজ বোঝানো, বা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করে সেই মেসেজটা বোঝানো, এই টাইপ হইতে পারে। হ্যাঁ, এইভাবে হইতে পারে। তো এই টোটালি 5টা মেইন ফোকাস দিবেন, আর অপশনালি হচ্ছে একটা ফোকাস রাখবেন যে ডিজাইন স্পেস। ঠিক আছে, এই বিষয় পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, শাফিউল, আপনি আসেন লাইনে। শাফিউল হ্যাজ গন, ওকে, ঠিক আছে। ক্লাসে আপ ডাউন করলেই সমস্যা। এই যে কথাগুলি বলি, একটা কথা মিস হয়ে গেলে কি আর ব্যাগ আসে? স্যার আমাদের মিস হয়ে গেছে স্যার, নেটওয়ার্কের কারণে। আচ্ছা, কারণ একটা ক্লাস মিস হয়ে গেলে ব্যাক আসে না। আবার ব্যাক যদি আসে তাহলে সেটা লাইন টু লাইন ব্যাক আসে না, মানে অ্যাকুরেটলি তো আর ব্যাক আসবে না। মানুষের এক একটা মুভমেন্ট এক এক রকম থাকে, তো সব সময় তো আর সে মনে রাখতে পারে না যে সে কোন জায়গায়, মানে কি অবস্থায় কোন কথাটা শেয়ার করছে, কি অবস্থায় ছিল। যাই হোক, এবার হচ্ছে যে রিভিশনের আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমরা কোন কোন বিষয় নিয়ে কাজ করব, কোন কোন বিষয় নিয়ে কাজ করলে হচ্ছে অনলাইনে ভালো কাজ করতে পারবো বা ভালো ডিজাইনার হতে পারবো, সেই বিষয় সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে ভালো কাজ বলতে হচ্ছে ডিজাইন হচ্ছে একটা ডিফারেন্ট, মানে গ্রাফিক ডিজাইন যে কাজ, এই কাজটা হচ্ছে মানে কাজের ধরন অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এডিটিং, আর একটা হচ্ছে ডিজাইনিং। যেমন ডিজাইনিং পার্টে শুধুমাত্র ডিজাইনগুলি আছে। ডিজাইনের মধ্যে লাইক লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, ফ্লায়ার, ব্রোশিওর, ইনভাইটেশন কার্ড, পোস্ট কার্ড, পোস্টার, তারপরে ক্যালেন্ডার, ইনভয়েস, চালান, এই টাইপের অনেক কিছুই আছে। মানে প্রিন্ট মিডিয়াতে তো অ্যাডমিশন লেটার হইতে পারে, হ্যাঁ, অ্যাডমিশন ফর্ম হইতে পারে, বা কোনো জয়েনিং ফর্ম হইতে পারে। তারপর হচ্ছে সিবি, এই যে আমাদের যে একটা মানুষ যে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলে যে সিবি দেই, সেই সিবিটাও হচ্ছে
ডিজাইন করা হয়, মানে প্রফেশনাল ওয়েতে প্রফেশনালি ডিজাইন করা হয় সিভি। তো এইভাবে হচ্ছে অনেক ধরনের ডিজাইন হয়, প্রিন্ট মিডিয়াতে অনেক টাইপের ডিজাইন হয়। তো আমরা এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডিজাইন পার্ট, ডিজাইনিং পার্ট। আর এডিটিং পার্টের মধ্যে হচ্ছে ইমেজ এডিটিং, লাইক ইমেজ এডিটিং আছে, ইমেজ ম্যানিপুলেশন আছে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, হ্যাঁ, বা কোনো অবজেক্ট, নির্দিষ্ট কোনো অবজেক্ট রিমুভ আছে, তো অবজেক্ট রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ কাছাকাছি। তো এই টাইপের কাজগুলি হচ্ছে মূলত এডিটিং এর কাজ, লাইক হেয়ার মাস্কিং, নেক জয়েন্ট, হ্যাঁ, এগুলি হচ্ছে হেয়ার মাস্কিং এর কাজ, সরি ইমেজ এডিটিং এর কাজ। তাহলে আমরা শুধু জানবো যে আমরা এই ডিজাইনের পার্টটাও জানবো, ডিজাইনের সব কিছু জানবো বিষয়টা এমন না, সকল ডিজাইন ধরে ধরে জানবো, লাইক এমন কিছু না। এই বিষয়টা মনে রাখতে হবে যে ডিজাইন সব জায়গার ডিজাইনই একই রকম হয়, একই টাইপ ডিজাইনই হয়, জাস্ট ডাইমেনশন চেঞ্জ হয়, ডাইমেনশন আপ ডাউন হয়। কোনো, যেমন আমি যদি একটা ব্যানার ফেস্টুন ডিজাইন করি, যেমন ব্যানার ডিজাইন যদি করি বা বিলবোর্ডের জন্য, তাহলে সেই ব্যানারের সাইজ হতে পারে হচ্ছে 15 ফিট বাই 10 ফিট এরকম হইতে পারে, বা 8 ফিট বাই 3 ফিট। তো 8 ফিট বাই 3 ফিট মানে হচ্ছে 8×12 = 96 ইঞ্চি বাই 36 ইঞ্চি, এইভাবে হইতে পারে। এরকম একটা সাইজ, এত বড় একটা স্পেস নিয়ে কাজ করলাম, এটা হলো একটা আলাদা সাইজ। ফেস্টুন করলে ফেস্টুন ছোট হয়ে যায়, ফেস্টুন হচ্ছে যেমন হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিট বা 2 ফিট বাই 1 ফিট এরকম হইতে পারে ফেস্টুন, বা 2 ফিট বাই 3 ফিট এরকমও হয়। তো এটা হচ্ছে ফেস্টুন, মানে বড় বড় আকারের ডিজাইন করার স্পেস। তারপরে আরেকটু ছোট যদি আসি, যেমন ফ্লায়ার, ব্রোশিওর, সেটা হচ্ছে A4 সাইজ, বা আরেকটু বড় হইতে পারে, A3 সাইজও হইতে পারে, এই টাইপ। মানে জাস্ট সাইজটা ডিফারেন্ট, মানে ভেরিয়েশন থাকবে, সাইজের একটা ভেরিয়েশন থাকবে। বিজনেস কার্ডের একটা সাইজ থাকে আলাদা, যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তারপরে হচ্ছে লাইক ফেসবুক কভার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন। এখন ফেসবুক কভার ডিজাইন আমরা শিখবো, মানে ফেসবুক কভার ডিজাইনের ডাইমেনশন কত কি হয়, কিভাবে ডাইমেনশনটা বের করতে হয়। হ্যাঁ, সচরাচর আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে ফেসবুকের ডাইমেনশন সবাই ইউজ করে হচ্ছে 851 পিক্সেল বাই 315 পিক্সেল। এটা হচ্ছে 2014, 15, 16, 17 সাল পর্যন্ত এই ডাইমেনশন ছিল। 17 সাল না, 17 সালে চেঞ্জ হয়েছে, 16 সাল পর্যন্ত এই ডাইমেনশন ছিল, যে 351 পিক্সেল বাই 851 বাই 315 পিক্সেল। এটা ছিল হচ্ছে আগের মাপ। তারপরে 17 সালে আপডেট হলো, 17 সালে আসা হলো হচ্ছে 820 পিক্সেল বাই 312 পিক্সেল। এটা হয়ে গেল হচ্ছে 17 সাল, 18 সাল, 19 সালেও মোটামুটি এইভাবেই চললো। 2020 সালে এসে আবার একটু চেঞ্জ হয়ে গেছে। 2020 সালে হয়ে গেল 820, ঠিক আছে, 820 পিক্সেল ঠিক আছে, কিন্তু হাইট, হাইটের দিকে হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে, হাইট হয়ে গেল 360 পিক্সেল। এখন আপনারা বলতে পারেন, স্যার আমি 851 বাই 315 যদি কাজ করি তাহলে কি আমার অসুবিধা, মানে এটা কি কাজ হবে না? 100% হবে, কারণ ফেসবুক সাপোর্ট করলেই হলো। কারণ ফেসবুকে হচ্ছে যখন আমি ফেসবুক কভারে যখন আমার এই কভার ডিজাইন অ্যাড করে দেখতে হবে যে আমার এই সাইজটা, আমি যে সাইজটুকু নিলাম আগের সাইজ, এই সাইজটাকে ফেসবুক অ্যাকসেপ্ট করে কিনা। ফেসবুক অ্যাকসেপ্ট করবে, কোনো সমস্যা নাই, বাট কোনো অংশ কেটে যায় কিনা সেটা খেয়াল করতে হবে। এই জন্য যতগুলি যেই সাইজই পাওয়া যায়, ইন্টারনেটে যেই সাইজটাই পাওয়া যাক না কেন, সেই সাইজটা নিয়েই কাজ করব। কাজ করার পর আমাকে ফেসবুকে, আমার মূল ফেসবুকে আপলোড দিয়ে দেখতে হবে। যেমন ফেসবুক লাইক পেজ, যেটা দিয়ে হচ্ছে মানুষ বিজনেস পেজ হিসেবে তৈরি করে, বিজনেস করে, সেইখানে হচ্ছে ফুল কভার ডিজাইনটাই দেখা যায়। আর ওইখানে কোনো এক্সট্রা কোনো বাটন নাই, যেই বাটনের কারণে আমার ডিজাইনের কোনো অংশ বা আমার কভারের কোনো অংশ দেখা যাবে না, কোনো অংশ মিসিং হবে, কোনো টেক্সট বা ইনফরমেশন মিসিং থাকবে, কোনো এরকম কোনো বাটন থাকে না যে লাইক পেজের মধ্যে বা বিজনেস পেজে। তারপর হচ্ছে গ্রুপ পেজ,
ফেসবুক গ্রুপ পেজ, ওটারও সাইজটা আলাদা, ডিফারেন্ট সাইজ। তো ওইখানেও কোনো এক্সট্রা বাটন থাকে না, যেই বাটনের কারণে হচ্ছে ইনফরমেশন মিসিং হতে পারে। যদি বাটন থাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে যে ফেসবুক লাইক পেজ অথবা গ্রুপ পেজ অথবা ইভেন্ট পেজ, এই যে পেজগুলি ডিফারেন্ট নামে আছে। তো ডিফারেন্ট নামে আছে মানে ডিফারেন্ট সাইজেও আছে। তো ডিফারেন্ট সাইজ থাকবে, বাট আমাকে ওই ডিফারেন্ট সাইজগুলো জেনে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি গুগল করে নিব, গুগলে যাব, গুগলে লিখবো যে ফেসবুক কভার সাইজ, কভার পেজ সাইজ, এভাবে দিয়ে সার্চ করতে পারি। শুধুমাত্র যদি এইভাবে সার্চ করি তাহলে ম্যাক্সিমামই হচ্ছে আগের ডাইমেনশনটা পাবেন, যে 851 বাই 315 পিক্সেল, এই ডাইমেনশনটা বেশি পাওয়া যাবে, বা 820 বাই 312 পাওয়া যাবে। হয়তো বা 2020 সালের যে লেটেস্ট সাইজ সেটা নাও আসতে পারে। তো 2020 সালের লেটেস্ট সাইজ নিয়ে যদি আমরা কাজ করি আমাদের কাজ রাইট হবে। বরং এই সাইজটাই হচ্ছে ফেসবুকের এই মুহূর্তে কম্পিটেবল সাইজ। সো আমাদের কোনো ডিজাইনের কোনো অংশ বা কোনো ইনফরমেশন বাদ যাবে না, মিসিং হবে না। আর যদি ওই যে কাজ করব, ডাইমেনশন নিয়ে হচ্ছে কাজ করার পর হচ্ছে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব, ফেসবুকে আপলোড দিয়ে দেখবো যে একটা গ্রুপ পেজ নিজে একটা বানাবো, একটা বিজনেস পেজ নিজে একটা বানিয়ে নেব। ওই বানানো পেজে হচ্ছে এই ইমেজ হচ্ছে আপলোড করে দেখবো যে অ্যাডজাস্ট হয় কিনা, বা কোনো বাটনের কারণে কোনো বাটন আসে কিনা, বা কোনো বাটনের কারণে আমার কোনো ইনফরমেশন মিসিং হচ্ছে কিনা, সেইভাবে আমরা পর্যবেক্ষণ করে নিতে হবে আমাদের, যেন কোনোভাবে ভুল না হয়। এই মেসেজটুকু খুব ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইমেজ এডিটিং। এখন ইমেজ এডিটিং এর মধ্যে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবো, অবজেক্ট রিমুভ শিখবো। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর একটা প্রোডাক্টের নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেহেতু করবো সেটা একটা সাবজেক্ট থাকবে বা অবজেক্ট থাকবে। তো সেটা কোনো মানুষ হইতে পারে বা সেটা কোনো প্রোডাক্টও হইতে পারে। তো ম্যাক্সিমামই প্রোডাক্ট হয় কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রোডাক্ট নিয়েই কাজ হয় বেশি। যেমন ই কমার্স সাইটে হচ্ছে প্রোডাক্টের কাজটা হয়, সেজন্য প্রোডাক্ট বেস কাজটা বেশি হয়। তো যাই হোক, সেখানে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর প্রোডাক্ট যেভাবে রাখে, কোনো একটা জায়গায় রাখলে হচ্ছে তার একটা ছায়া পড়ে। সেই ছায়াটা কোন দিকে ক্রিয়েট করতে হবে, মানে কোন পাশে হচ্ছে এই ছায়াটা পড়তে পারে বা কতটুকু পড়তে পারে, এটা মেজার করে হচ্ছে শ্যাডো ক্রিয়েট করতে হবে। তো এই শ্যাডো ক্রিয়েটটা আমরা শিখবো। তারপর হচ্ছে অবজেক্ট রিমুভ। সাপোজ আপনাদের কারো কোনো ইমেজ আছে বা ক্লায়েন্ট আপনাদের কোনো ইমেজ দিয়ে বললো যে সে সাপোজ আমেরিকার কোনো একটা ডিস্ট্রিক্টে বা লন্ডনের কোনো একটা ডিস্ট্রিক্টে হচ্ছে কোনো একটা সুন্দর সিনারি, মানে সুন্দর একটা প্লেসে দাঁড়িয়ে এসে ছবি তুললো। সে ছবি পিক করার পর সে যখন তার একটা ইমেজ খুব ভালো লাগছে ঠিক, কিন্তু দেখা যাচ্ছে এটা প্রিন্ট করার আগে বা এটা সে প্রিন্ট করে বাঁধাই করে তার ঘরে ঝুলাবে, এই টাইপ হতে পারে। তো এরকম করার আগে সে দেখলো যে ছবিটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অবাঞ্ছিত অবজেক্ট চলে আসছে, যেটা তার কাছে এখন ছবিতে থাকলে ছবিটা খারাপ লাগবে দেখতে। তো সেই পুরো ছবিটুকু ঠিক থাকবে, শুধু ওই অবজেক্টটা, ওই নির্দিষ্ট যে অবজেক্টটা থাকবে সেটা সে রিমুভ করতে যাবে। তো এই অবজেক্টটা কিভাবে রিমুভ করে হচ্ছে আমার ছবি ঠিক রাখবো, সেই প্রক্রিয়াটাই আমরা শিখবো। এই কাজটাও শিখবো আমরা, এই অবজেক্ট রিমুভ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, শ্যাডো ক্রিয়েট। আর হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন সম্পর্কে একটু আমরা দেখবো, যে হাউ টু ক্রিয়েট ইমেজ ম্যানিপুলেশন। একটা ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে মূলত একটা ইমেজ থাকবে সাদামাটা বা সিম্পল টাইপ, বাট আলাদা কোনো ইমেজ থাকবে, কিন্তু সেই ইমেজটাকে হচ্ছে অন্য একটা রূপে রূপান্তরিত করা। এটা হচ্ছে ম্যানিপুলেশন, অন্য একটা রূপে রূপান্তরিত করা। লাইক আমরা অনেক সময় দেখি যে
আমি সাপোজ আপনাদের কোনো ছবি নিয়ে চিন্তা করলেন যে আমি এই মুহূর্তে আসি হচ্ছে গোবিন্দগঞ্জে, কিন্তু আমি এই মুহূর্তে আমার ছবিটার মধ্যে এরকম একটা ইফেক্ট আনতে চাই, যে ইফেক্ট হচ্ছে সাপোজ আমি আমার ঘরে একটা মোবাইল আছে শোয়ানো, মানে মোবাইল পড়ে আছে, আমি অনেক সময় দেখি যে মোবাইলের ভিতর থেকে ছবি বের হয়ে যাচ্ছে এরকম। তো আমি চাচ্ছি যে আমিও মোবাইলের ভিতর থেকে বের হয়ে আসতেছি, এরকম একটা কিছু করতে। তো এটাই হচ্ছে মূলত ম্যানিপুলেশন। মানে অনেকগুলি থিং থাকবে, অনেকগুলি বিষয় থাকবে, সেই সব বিষয়গুলি একত্রিত করে একটা জায়গায় নিয়ে আসা, এবং সেখানে একটা অর্থবোধক কিছু থাকবে। হইতে পারে যে আমি একটা সাধারণ মানুষ, আমার মন চাইলো যে আমি একটা হরর মুভির নায়ক হয়ে যাবো। হরর মুভির নায়কের দাঁত এরকম লম্বা লম্বা থাকে, সে কামড় দিয়ে ভ্যাম্পায়ার টাইপ কামড় দিয়ে হচ্ছে আরেকজনের ঘাড়ে কামড় দেয়, কামড় দিয়ে রক্ত খেয়ে ফেলে। তো ওইরকম কিছু একটা সিন তৈরি করবো যে আমি আমার ভ্যাম্পায়ার বানায় ফেলবো। তো সেটাও করতে পারি। এটা হচ্ছে ম্যানিপুলেশন। তো ওই টাইপের কাজেরও চাহিদা আছে। মানে অনলাইনে হচ্ছে অনেক ধরনের কাজের চাহিদা আছে, কিন্তু এখন আমরা যেভাবে হচ্ছে অভ্যস্ত হই, যেই কাজে অভ্যস্ত হই, তো এই বিষয়গুলি আমরা সবাই শিখব। এই বিষয়গুলি আমরা সবাই শিখব। শিখার পর হচ্ছে আমরা ওইখান থেকে চুজ করব। মানে একজন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে, যে একজন গ্রাফিক ডিজাইনার, পরিপূর্ণ গ্রাফিক ডিজাইনার হতে গেলে হচ্ছে মানে তাকে সবগুলি বিষয় সম্পর্কে জানতে হবে, সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। জানার পর শেষ পর্যায়ে, একদম লাস্ট পর্যায়ে গিয়ে হচ্ছে ডিসাইড করবে যে আমি কোন সেকশন নিয়ে কাজ করব, আমি সব সময়ের জন্য কোন সেকশনে কাজ করব, এটা চুজ করতে হবে। কারণ একজন মানুষ যদি, ওই যে আমি একটা ক্লাসে, মানে প্রথম ক্লাসে বলছিলাম যে একজন মানুষ যদি মাল্টি ট্যালেন্ট হয়, তাহলে তার কপালে শনি আছে। ঠিক আছে, তাহলে তার কপালে শনি আছে। হ্যাঁ, হয়তো বা চাকরি করতে গেলে তার এই মাল্টি ট্যালেন্ট কাজে লাগবে। কিন্তু অনলাইন কাজের ক্ষেত্রে আমি আজকে লোগো করলাম, কালকে বিজনেস কার্ড করলাম, 3 দিন 4 দিন পর আর ভালো লাগলো না, আমি চলে গেলাম ইমেজ এডিটিং এ। তো এইভাবে যদি করতে থাকি তাহলে সাকসেস আসবে না কখনো, গোল কখনো হবে না। বার পোস্ট আছে কিন্তু গোল হবে না কখনো। আপনি কখনো স্ট্রাইকার হইতে পারবেন না। স্ট্রাইকার হইতে হলে একটা নির্দিষ্ট ফোকাস থাকতে হবে। স্ট্রাইকারের কাজ কি? তার কাজ হচ্ছে যে মিডফিল্ড থেকে হচ্ছে বলটা আসবে তার কাছে, সে যে কোনো ওয়েতে হোক এটা জালে পৌঁছানোর ব্যবস্থা করবে। তার কাজই হচ্ছে যে গোল দেওয়া। এরকম না বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে স্ট্রাইকার হইতে হবে, মেসি হইতে হবে, অথবা রোনালদো হতে হবে, অথবা নেইমার হতে হবে, অথবা এরকম নাম করা প্লেয়ার হইতে হবে যে আমি গোল দিব, মানে একটা নির্দিষ্ট কাজ নিয়ে হচ্ছে গোলটা দিব। এই জন্য আপনি মাল্টি ট্যালেন্ট হন, কোনো সমস্যা নাই, মাল্টি ট্যালেন্ট হবেন, নো প্রবলেম, কিন্তু একটা বিষয়কে ফোকাস করতে হবে। এটা আপনাকে ঠিক করতে হবে কোন বিষয়টা আপনি ফোকাস দিবেন, কোন বিষয়টা সম্পর্কে আপনি লেগে থাকবেন। যদি লেগে থাকেন 100% যে সাকসেস আসবে, 100%। সেটা গ্রাফিক ডিজাইন হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা ওয়েব ডেভেলপিং হোক, অ্যানিমেশন হোক, বা 2D অ্যানিমেশন হোক, অথবা আর্কিটেকচারাল কোনো ডিজাইন হোক, যে কোনো থিং, বা ওয়ার্ড প্রসেসিং হোক, মানে আপনি শুধু টাইপ করতে পারেন, আপনি শুধু পিডিএফ এডিট করতে পারেন, আপনি শুধু কি বলে কোনো একটা ইমেজ এডিট করতে পারেন, আপনি একটা ডিজাইন করতে পারেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, কোডিং দিয়ে হচ্ছে একটা কাজকে হচ্ছে চলমান করতে পারেন। তো আপনার একটা বিষয় সম্পর্কে এক্সপার্ট হইতে হবে। আপনি জানলেন সমস্ত কিছু, আপনি 10-12টা থিংস জানেন, এতে জানলে একটা সুবিধা আছে। এই জানলে একটা সুবিধা হচ্ছে আপনারই কোনো ক্লায়েন্ট আপনার কাছে একটা সার্ভিস নিতে আসলো, সেই সার্ভিস নিল আপনার কাছ থেকে, নেওয়ার পর সে খুব খুশি হলো। তো খুশি যেহেতু হয়েছে, তাহলে তাকে আরেকটা সার্ভিস প্রোভাইড করতে পারি, যেহেতু আমি পারি, বা আমার যদি সময় থাকে তাহলে আমি করে দিলাম, আর যদি সময় না থাকে তারপর আমি ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ক্লায়েন্টকে আমি বললাম যে আমি এটা পারি, না পারলেও বললাম যে পারি। কিভাবে? আমার আশেপাশে কেউ একজন আছে যে পারে,
তাকে দিয়ে আমি সার্ভিসটা করায় নেব, অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর আমি তাকে পে করব। তো এরকম অনেক ডিজাইনার আছে যারা হচ্ছে আগে কাজ করে দেয় তারপর পেমেন্ট নেয়, এরকম অনেক ডিজাইনার আছে। একটা সময় আমিও এরকম ছিলাম যে কাজ করে দিতাম, অ্যাপ্রুভ হলে তারপরে কাজ পেমেন্ট পাইতাম, আবার অ্যাপ্রুভ হইতো না কাজ, মানে পেমেন্ট পেতাম না, মিসিং হইতো। এরকম অনেক হয়েছে, অনেক দুঃখ পাইছি, কষ্ট পাইছি, কিন্তু একটা সময় ভাবছি, নিজেকে নিয়ে হচ্ছে ভাবছি যে এই কাজটা যেদিন আমি পারফেক্টলি পারবো, যে এই কাজটাই শুধু আমি পারবো এক্স্যাক্টলি, মানে মন দিয়ে, সেদিন হচ্ছে আমি সেই কাজটা নিয়ে কাজ করব এবং আমার কাজ বিফলে যাবে না। যে ওই যে ডেমো ডিজাইন করে দিলাম, পছন্দ করবে না, টাকা পাবো না, মিসিং হয়ে যাবে, এরকম কোনো সুযোগ থাকবে না। তো সেই সুযোগ তৈরি করছি হচ্ছে, সাপোজ আমি কিন্তু বলছিলাম যে আমি আগে বিজনেস কার্ড ডিজাইন করতাম, শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন করতাম, কিন্তু হুট করে হয়ে গেলাম কি লোগো ডিজাইনার। হঠাৎ করে লোগোর কাজ দেখতে দেখতে মনে হইলো যে আমি এই কাজটাই খুব ভালো পারি। বিজনেস কার্ড করতে গেলে আমাকে অন্যের কিছু ডিজাইন দেখে তারপরে হচ্ছে তার কাছ থেকে 10 জনের ডিজাইন দেখতে হয়, 10 জনের ডিজাইন দেখে হচ্ছে একটা ডিজাইন ক্রিয়েট করতে হয়। করতে গেলেও দেখা যাচ্ছে যে 10 জনের ডিজাইনের যে থিঙ্কিং, সেই ডিজাইনের বিষয়টা আমার ডিজাইনের মধ্যে চলে আসতেই পারে, কারণ আমিও ডিজাইন এভাবে থিঙ্কিং করতে পারি, বাট হয়তো বা কিছু কাস্টমাইজেশন থাকতে পারে, এতটুকুই পার্থক্য। তো কিন্তু লোগো ডিজাইন যখন দেখতে থাকলাম, ওখানে দিকে দেখলাম যে আমি ইউনিক ভাবে পারি, কারোর সাথে ম্যাচ করে না। হ্যাঁ, আমি শুধু আইডিয়া নেই, আমি শুধু 10 জনকে ফলো করি, দেখি, কিন্তু আমি যেটা ক্রিয়েট করি সেটা 10 জনের মতোই হয় না, সেটা সম্পূর্ণ চেঞ্জ। তো তখনই হচ্ছে আবিষ্কার করলাম যে আমার দ্বারা লোগো ডিজাইনটাই সম্ভব। এবং পরে হচ্ছে পাশাপাশি হচ্ছে ব্যানার সার্ভিসটা রাখলাম, কারণ হচ্ছে ব্যানার সার্ভিসটা চলমান সার্ভিস বলতে হচ্ছে এটা যে কোনো এক ওয়েবসাইট ডেভেলপার তার জন্য লাগে, তার জন্য প্রয়োজন হয়। তারপর হচ্ছে কন্টিনিউয়াস কাজ, তারপর হচ্ছে কোনো একজন মার্কেটিং করবে, প্রমোশনাল মার্কেটিং করবে, তো তার জন্য এই ব্যানার খুব এসেনশিয়াল, এই ব্যানার লাগে। তারপরে কেউ একজন তার বিজনেস পেজ ওপেন করলো, তার জন্য কভার লাগতেছে, কভার ডিজাইন লাগতেছে। তো এটা ভালো, আমি ধরে নিলাম যে এই বিষয়টা ভালো, এবং এটা নিয়ে মার্কেট প্লেসে রিসার্চ করলাম, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে রিসার্চ করে দেখলাম যে এই ওয়েব ব্যানার অথবা ওয়েব ব্যানারের ভালো কাজ আছে, পাশাপাশি মানে অনেকেই হচ্ছে কি করছে, ওয়েব ব্যানারও একটা গিগ ওপেন করছে, প্লাস হচ্ছে কভার পেজ, সোশ্যাল মিডিয়া কভার পেজ নামেও একটা গিগ ওপেন করছে, দুটা গিগ ওপেন করছে, এবং দুটা গিগেই সে সমান হারে কাজ পায়, কারণ হচ্ছে দুটা গিগের কাজ একই। জাস্ট একটাতে হচ্ছে নির্দিষ্ট কিছু ডাইমেনশন আছে, ওয়েব ব্যানার কিছু নির্দিষ্ট ডাইমেনশন আছে, এই ডাইমেনশনগুলিতেই হচ্ছে ওয়েব ব্যানারটা ক্রিয়েট হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট নিজস্ব সাইজ, তার কাস্টম সাইজ দিয়ে দেয়। এই হচ্ছে ওয়েব ব্যানার। আর একটা সোশ্যাল মিডিয়া কভার। তো সোশ্যাল মিডিয়া কভার হচ্ছে নির্দিষ্ট সাইজ সবসময়ের জন্যই আছে, হয়তো বা কোনো বিশেষ কোনো বছরে এসে চেঞ্জ হয়, এতটুকু। যেমন আপনারা জানছেন যে কি বলে ফেসবুক কভার ডিজাইন কিভাবে করতে হয় সেটা জানতেছেন, কিন্তু আপনাকে দেওয়া হইলো যে টুইটারের কভার পেজ কিভাবে করতে হয়, তাহলে এটা কিভাবে বের করবো আমরা? স্যার গুগলে সার্চ করব, দেখবো যে ডাইমেনশন কত টুইটারের কভার পেজের। রাইট গুগলে টুইটারের ডাইমেনশন কত সেটা খেয়াল করব। এবং আরেকটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে এখনকার মানুষ যেহেতু মোবাইল ইউজ করে বেশি, তাহলে মোবাইলে আমার কভার পেজটা হচ্ছে কতটুকু দেখা যাবে, তাহলে মোবাইলের ভিউটা, মানে মোবাইলের একটা এক্সট্রা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা কত সেটা খেয়াল রেখে, এবং ডেস্কটপের কথা এবং মোবাইলের কথা দুটারে প্রাধান্য দিয়ে হচ্ছে মাপঝোপ ঠিক করে তারপরে আমরা এই ডিজাইনটা করব, সেটা কভার পেজ হোক অথবা অন্য আদার্স যে কোনো পেজই হোক। ঠিক আছে? জি স্যার। এটাই হচ্ছে মূল মেসেজ, মানে এটাই হচ্ছে মূল একদম অ্যাকচুয়াল মেসেজ যে কিভাবে ডিজাইনটা করব। কারণ সবাই ডিজাইন করে,
অনেকেই ডিজাইন করে, অনেকেরই হচ্ছে ইনফরমেশন মিসিং হয়। যেমন আমি এই জন্য মিসিং হিসাবে মানে উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসাবে আমি আমার ফেসবুকের কভারটা রাখছি। আমি যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু তাহলে ভুলটা কম দেখা যাবে। সেই জন্য আমি এই আমার কভার পেজ ভুল হিসাবে এখনো আছে। তো এটা দিয়ে হচ্ছে আমি উদাহরণ দিই আপনাদের, মানে সকল স্টুডেন্টদেরকে, সকল ট্রেনিদেরকে হচ্ছে আমি এইভাবে স্টুডেন্ট দিই, আর উদাহরণ এক্সাম্পল দেওয়ার জন্য রাখছি। এটা চেঞ্জ করতে পারি আমি, বাট করি নাই। তো গত 2017 সাল থেকে এই অবধি 2020 সাল পর্যন্ত অনেক স্টুডেন্টদেরকে এই উদাহরণটাই দিয়ে আসছি। তো যাই হোক, আমি এখন হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে হচ্ছে এই ফেসবুক কভার সম্পর্কে একটা আইডিয়া নিব, মানে মাপের বিষয়টা, ডাইমেনশনটা আইডিয়া নিব। নেওয়ার পর হচ্ছে ডিজাইন ক্লাসে কি হচ্ছে ডিজাইন দেখবো কিভাবে ডিজাইন করে। ওই যে বললাম যে মাপটা শুধু ভেরি করবে, ডিফারেন্ট সাইজ হবে, কিন্তু ডিজাইন কিন্তু একই রকম। সব জায়গায় আপনি ডিজাইন একই রকমই করতে পারবেন। আপনি যদি কোনো জায়গায় ওভাল শেপ ইউজ করেন অথবা রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করেন, সাপোজ আপনি রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করে হচ্ছে একটা বিজনেস কার্ড করলেন, এখন ক্লায়েন্ট বললো আপনার কি বলে একটা প্রমোশনাল ব্যানার ডিজাইন করে দিতে হবে, তার কাছ থেকে আপনি সাইজটা জেনে নিলেন। আর যদি না জানেন তাহলে হচ্ছে গুগলে সার্চ করে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ জানবেন একটা ওয়েব ব্যানারের সাইজ কত হয়। তো ওইখান থেকে একটা ব্যানার সাইজ দেখলেন যে কোন ডাইমেনশনের কাজ করলে, কোন মাপটা দিয়ে কাজ করলে হচ্ছে, যেহেতু ক্লায়েন্ট কোনো সাইজ দেয় নাই সেহেতু কোন মাপটা দিয়ে কাজ করলে এই কাজটা ভালো হবে। আবার ক্লায়েন্টের জিজ্ঞাসা করতে পারেন যে তুমি এই ব্যানারটা কোথায় ইউজ করবা, কোন কাজে, কোন মিডিয়াতে ইউজ করবা, সোশ্যাল মিডিয়াতে ইউজ করবা নাকি তোমার ওয়েবসাইটে ইউজ করবা। যদি ওয়েবসাইটে ইউজ করো তাহলে সাইজটা একরকম হবে। তুমি সেটা না জানলেও তুমি তোমার ডেভেলপারকে নক দিলে সে জানাতে পারবে যে এটা এই ওয়েব ব্যানারের সাইজটা কত হবে। আর যদি সোশ্যাল মিডিয়াতে ইউজ করো তাহলে তোমার সাইজ বড় লাগবে না, একদম স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে লেটেস্ট যেই সাইজটা আছে সেই সাইজটা দিয়ে হচ্ছে আমি কাজ করে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এইগুলো অপশন। তাহলে একেবারে ইজি বিষয়টা, শুধু আমাকে জানতে হবে প্রসেসটা কি, এটা বের করার প্রসেসটা কি, এটাই শুধু জানতে হবে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে হচ্ছে ফেসবুক কভারের ডাইমেনশন দেখাবো, বাট ডিজাইনের পার্টটা দেখাবো না। কিন্তু ডিজাইন আপনাদেরকে করতে হবে। আমি এই ফেসবুক কভারের কোন অংশে কোন ধরনের ফন্ট ইউজ করতে হবে, কি সাইজের ফন্ট ইউজ করলে দেখতে ভালো লাগবে, এই বিষয়গুলি বলে দিব। আর আইকনের বিষয়টাও আস্তে আস্তে সমস্ত ডিজাইনে, সকল প্রকার ডিজাইনে আইকনের ব্যবহার থাকবে। সো সকল ডিজাইনের আইকনের ব্যবহার একই। তো এটাও একদম গুছিয়ে দেখাবো না, হ্যাঁ, আপনাদের কাছ থেকে আদায় করে নেব, সেজন্য দেখাবো না। ওকে, এখন এই ফটোশপে ইন করলাম। ফটোশপে ইন করার পর ফেসবুক কভারের সাইজ কত? ফেসবুক কভারের সাইজ হচ্ছে এই মুহূর্তে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে 820 বাই 360 পিক্সেল। বাট আমরা 820 বাই 360 পিক্সেল বর্তমান এই 2020 সালের জন্য তো এখনো অ্যাভেলেবেল হয় নাই। যেহেতু অ্যাভেলেবেল হয় নাই সেহেতু আমরা 820 বাই 312 পিক্সেল দিয়ে কাজ করব, যেটা হচ্ছে 17 সাল থেকে 19 সাল পর্যন্ত এখনো 20 সাল পর্যন্ত এখনো রানিং আছে। সেই মাপেই হচ্ছে কাজটা দেখব, সেই মাপটা কিভাবে নিব, সাইজটা কিভাবে নিব। তো প্রথমেই হচ্ছে ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর এখানে মেনু বার আছে, এই মেনু বার এটাকে বলা হচ্ছে, এই যে উপরে যে মেনুগুলি আছে, যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, এই যে মেনুগুলি আছে এই মেনুগুলির জন্য বলা হচ্ছে মেনু বার। এবং ডান পাশে হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, এই বাটনগুলি আছে। তো এই জন্য এটাকে বলে মেনু বার। তার মেনু বারের নিচে যেই আরেকটা বার আছে, ছোট চিকন সেম সাইজের একটা বার আছে, সেটাকে বলা হচ্ছে অপশন বার। এই অপশন বারটা আসবে কখন, আর অপশন বারটার বিষয়টা একটু পরে বলতেছি। তার বাম পাশে হচ্ছে, ফটোশপের একদম বাম পাশে লেফট সাইডে হচ্ছে টুলস বার, যেটা দিয়ে হচ্ছে আমরা কাজ করি। টুলস,
এখন হচ্ছে অন্যান্য ট্রেনিং এর মতো গতানুগতিক ভাবে হচ্ছে টুলস, কোন টুলস দিয়ে কিভাবে কাজ করে সেভাবে আমরা কাজটা দেখবো না। আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে মূলত আহ, একটা সাবজেক্ট, একটা ডিজাইন করতে গিয়ে হচ্ছে কোন কোন টুলসের ব্যবহার হচ্ছে, এইভাবে প্রজেক্ট করতে করতে টুলসের ব্যবহার শিখে ফেলবো। তারপরে হচ্ছে এখানে যে টুলস, বাম পাশে যে টুলস বার আছে, এই টুলস বারে প্রতিটা টুলস যখন ক্লিক করি তখন এই যে অপশন বারে চেঞ্জ আসে। এই জন্য অপশন বারটা এখানে দেওয়া হয়েছে, যে এখানে টুলস ক্লিক করার পর কোন কোন অপশন আমার অ্যাক্টিভেট করতে হবে, কোন কোন অপশন নিয়ে আমি কাজ করব, সেই অপশনগুলো এখানে শো করবে, সেইভাবে অপশন নিয়ে কাজটা করব। এবার আসি ডান পাশে হচ্ছে এই যে বড় যেই বারটা দেখা যাচ্ছে, বড় যেই বার দেখা যাচ্ছে, এই বারটার নাম হচ্ছে প্যানেল বার। এই যে প্যানেল, ইলেকশনের সময় বলে প্যানেল ইলেকশন, এরকম বলে PANEL, প্যানেল। তো প্যানেল বার, এটা হচ্ছে প্যানেল বার। আর তার পাশে যে আরেকটা ছোট বার আছে, যখন এখানে অ্যারোতে ক্লিক করতেছি তখন ছোট, আবার অ্যারোতে ক্লিক করলে এটা বড় হয়ে যাচ্ছে একদম, কি বলে, ইসের মতো, প্যানেল বারের মতো। বাট এটার নাম হচ্ছে, এটা প্যানেল বার না, এটাও প্যানেল বার, বাট এটা সেকেন্ডারি প্যানেল বার। সেকেন্ডারি প্যানেলের বারের পরে হচ্ছে থার্ড প্যানেল বার তৈরি করতে পারি, আমরা নিজেরা করতে পারি, ফোর্থও করতে পারি। প্যানেল বার আমরা নিজস্বভাবে তৈরি করতে পারবো। আর এবার আসে হচ্ছে এই উইন্ডো মেনুতে, যদি ফটোশপ নিয়ে কাজ করতে বসলাম, কোনো ধরনের এলোমেলো হয়ে গেল, কোনো ধরনের কোনো একটা এই যে কোনো একটা মেনু, কোনো একটা প্যানেল হচ্ছে চলে আসলো, যেমন এটা লেয়ার প্যানেলটা হচ্ছে এরকম এলোমেলো হয়ে গেছে, এটা মনে করেন যে এখানে থাকার কথা, এটা চলে আসলো ভুলে এইখানে, এখন কাজ করতে গিয়ে হচ্ছে আমি বারবার সমস্যায় ভুগতেছি। তাহলে এই বিষয়টা কিভাবে ঠিক করব, সেটা হচ্ছে এই উইন্ডো মেনুতে আসবো, উইন্ডো মেনুতে গিয়ে হচ্ছে ওয়ার্ক স্পেসে গিয়ে হচ্ছে রিসেট এসেনশিয়াল। আমরা ফোনে যেরকম সমস্যাটা রিসেট করি, এটাও মানে এই ফটোশপটা রিসেট করবে। তো রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে এখানে একটু সময় নিবে, সময় নিয়ে হচ্ছে একদম আমার যেই যেই বিষয়গুলি প্রয়োজন বা যেভাবে ছিল সেগুলি সব চলে আসবে। এই যে চলে আসলো, এটা হচ্ছে ফটোশপের একদম ফার্স্ট ভিউটা এরকম, সেজন্য এইভাবে আসলো। তো এইখান থেকে আসার পর এই লাইব্রেরি, অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, কাজ করতে গেলে আমার লেয়ার, চ্যানেল, পাথ, এই তিনটা অপশন ঠিক আছে কিনা, এই তিনটা প্যানেল ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, কারণ এই তিনটাই হচ্ছে ফটোশপের প্রাণ। ফটোশপের কাজটা করতে গেলে হচ্ছে লেয়ারটাই হচ্ছে প্রাণ, লেয়ারটা খেয়াল রাখতে হবে। এই জন্য এই লেয়ার, চ্যানেল আর পাথ, এই প্যানেল আছে কিনা সেটা খেয়াল করতে হবে। এই লাইব্রেরিজ, অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, এটা না থাকলেও চলবে, তো এটা ক্লোজ করে দিতে পারি, ট্যাব গ্রুপ ক্লোজ করে দিলাম, এটা চলে গেল। আমি কালারটা রাখলাম, কালার আমার প্রয়োজন হবে, কালার জন্য রাখলাম, আবার প্রয়োজন না হয়ও না, কাজ করতে করতে কালার, সোয়াচ কোনো কিছুরই প্রয়োজন হয় না, কারণ সোয়াচ হচ্ছে এখানে কিছু কালারের মিক্সিং কালার, মানে কিছু কালার দেওয়া আছে, তা আমরা চাইলে এখান থেকে কালার নিয়ে নিয়ে কাজ করতে পারি। বাট যখন প্রফেশনালি কাজ করবেন, হাত দ্রুত চলবে, তখন আর এখান থেকে কালার পিক করবেন না, কালার তখন আপনারা ক্রিয়েট করে নেবেন, কালার মিক্সিং করে করে কালার বানাবেন, মানে ব্লেন্ড করে কালার তৈরি করে ফেলবেন। তো এই জন্য এইটাও অফ থাকতে পারে, কিন্তু এই তিনটা অফ থাকবে না কখনো, লেয়ার, চ্যানেল, পাথ, এই তিনটা অফ থাকবে না। এখানে একটা টুল ছিল কিছুক্ষণ আগে, একটা ছিল, এটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ক্যারেক্টার টুল, এই যে ক্যারেক্টার, এখানে লেখা আছে ক্যারেক্টার, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ক্যারেক্টার সেকেন্ডারি প্যানেলে অ্যাড হয়ে গেল। এখানে ক্যারেক্টার হচ্ছে এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। তো প্যারাগ্রাফ প্যানেলের কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করা, আর ক্যারেক্টার প্যানেলে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করা, কিভাবে ক্যারেক্টার ইউজ করা আমার ডিজাইনকে হচ্ছে আমি লোকেটিভ করবো। ওকে, এই চলে আসলাম হচ্ছে এই পোর্শন পর্যন্ত। এখন হচ্ছে ফেসবুক কভারের ডিজাইনটা দেখবো, মাপ, ডাইমেনশন দেখবো, ডিজাইন দেখবো না, ডিজাইন হচ্ছে স্যাম্পল ডিজাইন দিয়ে দিব, স্যাম্পল ডিজাইন দেখে হচ্ছে এই সেম ডাইমেনশনে কাজটা করতে হবে। তো আসলাম ফাইল মেনু থেকে হচ্ছে নিউ ক্লিক করলাম, করার পর আমার ডকুমেন্ট সেটআপ আসলো, নিউ ডকুমেন্ট সেটআপ। তো নিউ ডকুমেন্ট সেটআপটা আমি সেটআপ করে নিচ্ছি।